2023 বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে 3 বার পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় 14 বাদারঘাট বিধানসভার হাপানিয়া হসপিটাল রোড নিবাসী শঙ্কর দেবের বাড়ির উপর। তারপর থেকে পরিবারটি আজ অবধি ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। কারণ বলতে গেলে প্রায় প্রতিদিন শঙ্কর দেবের বাড়ির ওপর চলে ইট পাটকেল ছোড়া, বাড়ির সীমানার টিনের বেড়াতে আঘাত করা, এমন বিরামহীন ছোট বড় আক্রমণ। আগামী 30 মার্চ 2025 আগরতলা বাদারঘাট স্থিত ড্রিমস ডায়াগনস্টিক পয়েন্টে স্নায়ুজনিত সব ধরনের রোগী এবং স্ট্রোক, ডিপ্রেশন, মৃগী, নিউরো মেন্টাল ডিসঅর্ডারের মতো রোগী দেখবেন কলকাতার নিউরোলজি ও নিউরো সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর পুণ্যব্রত বর্মা। তাছাড়াও ড্রিমস ডায়াগনস্টিক পয়েন্টে পেয়ে যাবেন সব ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার সুবিধা। নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন 8787382696 অথবা 8258851530 নম্বর। দেবের পরিবার 14 বাধারঘাট বিধানসভার বিধায়িকা মিনা সরকারের দ্বারস্থ হয়েও কোনো সুষ্ঠু বিচার পায়নি বলে অভিযোগ। গতকাল রাতে ফের একবার শঙ্কর দেবের বাড়ির ওপর পেট্রোল বোমা নিক্ষেপ, যাতে বাড়ির ঠাকুর মন্দিরটি বলতে গেলে প্রায় অর্ধেক জ্বলে পুড়ে গিয়েছে। শেষ অবধি শঙ্কর দেবের পরিবার দিশেহারা হয়ে আমতলী থানার দ্বারস্থ হয়ে আজ একটি লিখিত অভিযোগ দায়ের করল। সংবাদ মাধ্যমের মুখোমুখি শঙ্কর দেবের মেয়ে এলাকার কিছু মাস্টার মাইন্ডের দুষ্কৃতী এবং নেশাগ্রস্ত বখাটে যুবকদের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে পরিবারটি শান্তিতে বাঁচার প্রাণ ভিক্ষা চাইল। শঙ্কর দেবের পাশাপাশি ওই একই এলাকার সেই একই বখাটে নেশাগ্রস্ত যুবক এবং মাস্টার মাইন্ডের দুষ্কৃতীদের বিরুদ্ধে শেফালি দেবনাথ নামে এক অসহায় বয়স্কা মহিলা অভিযোগ তুলল। গত হোলির দিন সেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তার 2 ছেলেকে বেধড়ক মারধর করে এবং তারপর থেকে আজ পর্যন্ত তার 2 ছেলে জীবিকা নির্বাহের জন্য কাজ করতে বাড়ি থেকে বের হতে পারছে না, সেই বখাটে নেশাগ্রস্ত কিছু যুবক ও মাস্টার মাইন্ডের সেই দুষ্কৃতীদের কারণেই। বলে রাত্রে আজ চলেছে মধ্যে ঝগড়া লাগিয়া আমার বাড়ির মধ্যে গিয়া আমার ছেলের গদ বাইঙ্গিয়া, এরপরে গড় দুইটা পাড়া পঁচিশের মানুষ লইয়া লোক আগিয়া ঘরের ভিতরে একলা, আমি একলা আমার ছেলে ঘরের ভিতরে মাছ দৌড় কইরা আমার বোলারা আদামারা কইরা তুই আইসে। কবে হয়েছে ঘটনা? এটা রং খেলার দিন 15 তারিখ। তো আপনি আজকে এতদিন পরে বিচার করতে এসেছেন, কি ব্যাপার? আমার পাশে কেউই নাই, আমি গড়তে বাড়ি হইতারি না, বয়ে আমি বাইরে হইতারি না। আজকে আমার পাশের বাড়ি ওই সাহস পাইয়া আমি তার লগে আইছি, আমি বয়ে আই না, আমার কেউই নাই, আমি একলা। আপনার নাম? আমার নাম শেফালি দেবনাথ। আপনার ছেলের নাম কি? আমার ছেলে বড় ছেলের নাম হচ্ছে গণেশ দেবনাথ। কি করতো, কি কাজ করে? এমনি রাজমিস্ত্রি কাম করে। ছোট ছেলের নাম হচ্ছে অশেষ দেবনাথ। মারধর করছে কারে? মারধর আমার ছেলেরে, ছোট ছেলেরে মারধর করছে? আমার ছোট ছেলেরে। ওই দেখেন আমি ছেলেরে শিয়াইতাম গিয়ে আমার হাতের মধ্যে বাড়ি গাইছে, দেখেন আমার হাত পিল্লা রয়েছে। এখন কি চাইতেছেন আপনি? মানে আমি চাইতাছি শান্তি চাইতাছি, তার মধ্যে আমি থাকতাম পারতাছি না। থানার কাছে আমরা আইছি একটা রিপোর্ট লেখাইতে, মানে এফআইআর নিয়ে আইছি। ব্যাপারটা হইতেছে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন যখন গেছে, মানে 2 তারিখ ইলেকশনের রেজাল্ট আউট হয়েছিল। 3 তারিখ রাতের বেলা 12:10-15 হইব এমন টাইমে আমার বাড়িতে ফ্লাইং বুম ব্লাস্ট হয়, বিকট আওয়াজ হয়। আমরা ঘুমের দিকে সবাই ভয় পাইয়া উঠি। তারপরে আমরা লোকাল পুলিশ স্টেশনকে ইনফর্ম করার পরে ঘণ্টাখানেক পর হইব আমতলী থানার পুলিশরা আমাদের বাড়িতে গিয়েছিলেন। ওইখানে গিয়ে তারা পুরা প্রুফ পাইছে আমাদের চালের উপরে বোম যে ব্লাস্ট হয়েছে, ওইগুলির বিভিন্ন ইট বালু সিমেন্ট কী আসিল, জর্দার ডিব্বা আসিল, এত বড় একটা সলতে আসিল, এটি সব পুলিশ দেখছে এবং তারা রিপোর্ট লিখে আনছে। তারপরের দেখা আমরার বাড়ির মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। কোনো সময় স্টোন ফালায়, কোনো সময় বড় বড় ইট দিয়ে ঢিল ছুড়া হয় এবং রাতের বেলা এগুলো ধরেন রাত্রে 1টা-1:30 যখন আপনি পুরো ডিপ ঘুমে থাকেন তখন এই ধরনের কাণ্ডকীর্তিগুলি ওই দুষ্কৃতীরা করতেছে, ঢিল ছুটতেছে। এবং আমাদের বাড়ির যে বেড়াটা ওইটা হইতেছে কি টিনের বেড়া। এবার পাড়ার মধ্যে কিছু ছেলে মানে পোলাপাইন আছে যারা স্কুলের স্টুডেন্ট বা কিংবা কলেজ, তো তারা সবসময় মোটামুটি নেশাগ্রস্ত অবস্থাতে থাকে এবং ওই দুষ্কৃতীরার ইন্ধনে তারা কি করে এই ধরেন ক্রিকেট খেলতে চাইলো, তো যাওয়ার সময় আমার বাড়ির বেড়ার মধ্যে বেড দিয়ে একটা বাড়ি দিয়ে গেল গা, একটা লাথি দিয়ে গেল গা, একটা থাপ্পড় দিয়ে গেল গা টিনের মধ্যে বিকট আওয়াজ কইরা। তো যখন আমরা এই দিল্লিগা বাইরিয়া কই যে তোমার মধ্যে কে আমরা বাড়ির মধ্যে এমন করছো, তখন তারা গিয়ে সেরা কয় যে আপনি দেখছেন আমরার মধ্যে কেটা করছে, ধৈরা সেরা কোয়েন, দেখে সেরা কোয়েন, বা তারার গার্জিয়ানগুলো উল্টা অ্যাকশন করে আয় সেরা উল্টা আমাদের বাড়ির মানুষের উপর ওরা হামলা করে এবং আমরা
পুরা নিজে খুব অসহায় মনে করি যে যার বাড়িতে এই ঘটনাগুলি হইতেছে সে কোনো বিচার ব্যবস্থা পায় না, উল্টা তারা এরকম ধরনের জোর খাটাইতেছে। তো আমরা বিভিন্ন সময়ে লোকাল এমএলএর বাড়িতে আমরা জানাইছি ফ্লাইং বুম যে ব্লাস্ট হয়েছে মিনারানী সরকারি, তো হ্যাঁ মিনারানী সরকারের বাড়িতে আমরা এটা ব্যাপারটা জানাইছি, এবং বিভিন্ন সময় যাই ঘটনা হয় আমরা লোকাল পলিটিক্যাল বডি যারা আছে তারা এটাকে আমরা দেখাই, সব তারা দেখা যায়, কিন্তু এটার কোনো সুষ্ঠু বিচার আমরা এখনো পর্যন্ত পাইছি না। এবং কালকে রাত্রের যে ঘটনাটা, কালকে রাত্রে তারা মদ খাইছে, প্রথমত মদ খাইয়া ওই মদের বোতলের মধ্যে তারা পেট্রোল বা কেরোসিন হইব কিছু একটা, ওইটার মধ্যে ধরে প্রায় 4 থেকে 5টা বোতল আমরা বাড়ির মধ্যে ফেলাইছি আগুন লাগাইয়া। আগুন লাগানোর পরে তো ভীষণ বিকট আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে বাইরে ছিলাম, কারণ এটা আমরা অভ্যস্ত, রাত্রিবেলা প্রায়ই এমন ঘটনা হইতেছে। এরপরে যখন ধোঁয়ার গন্ধ হইতেছে তখন আমার বাবা দরজা খুলে দেখে আমরা ঠাকুরঘর মোটামুটি অর্ধেক বার্ন, আমাদের যে রামায়ণ, মহাভারত, ভাগবত, জগন্নাথের ফটো, ঠাকুরের ফটো যা আসলে সব পুরা ওই ততক্ষণে ছাই। তাড়াতাড়ি রান্নাঘরের থেকে আইনা জল ঢেললে কোনো রকম ওই আগুন নিবানো হয়েছে। তো আমার প্রশ্নটা হয়েছে যারা এই কাণ্ডগুলি করতেছে, যদি এই যে আগুনটা লাগানোর চেষ্টা করছে এটা যদি আমরা রান্না করে সিলিন্ডারের মধ্যে গিয়ে পড়তো, সিলিন্ডার যদি ব্লাস্ট হতো, এটা তো ঘনবসতি এলাকা, তাহলে পুরাটা পাড়া জ্বললে ছাই হয়ে গেল বলে। এবং যে জায়গার মধ্যে আজকের দিনে দাঁড়াইয়া ভারতের একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য সরকার এত পদক্ষেপ নিতেছে, সেই জায়গার মধ্যে আমার ঠাকুর গর্জল গেছে গা, আমার রামায়ণ মহাভারতের মতো আমার ধর্মগ্রন্থগুলি জড়ে গেছে গা, আমার মা সকাল থেকে কান্না করতেছে। যে ধর্মগ্রন্থরে অবলম্বন করে আমরা বাঁচি, আমরা ন্যায় শিক্ষা এগুলো আমরা শিখি, সেই সমস্ত কিছু জল্লা পুরা ছাই। এবং এই যে বাড়ির মধ্যে আমরা থাকতেছি, আমি একটা মেয়ে মানুষ, একটা বাড়ির মধ্যে থাকতেছি, যে জায়গার মধ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক সরকারের, যে জায়গার মধ্যে নারী ধর্ষণ থেকে মুক্তির ডাক, সেই জায়গাতে দাঁড়ায় সেটা আমি আজকে খুবই ইনসিকিউর ফিল করতেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা এই দুষ্কৃতির একটা সুষ্ঠু বিচার করেন। তারা ইয়ং জেনারেশনরে নেশাগ্রস্ত করে এই দুষ্কৃতির লগে যুক্ত করতেছে, এবং মাস্টার মাইন্ড অন্য কেউ, তারা পিছনে থেকে এই সমস্ত কার্যগুলি করাইতেছে যাতে ক্ষতি হইতেছে আমরার মতো অসহায় মানুষরা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারোর কাছে যাই, সিম্পেথি পাই কিন্তু বিচার পাই না। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি এটার বিচার করুন, এর সুষ্ঠু একটা ব্যবস্থাপনা আপনি নিন। আমার পাড়ার একটা সেফটির ব্যাপার আছে, পাড়ার অনেক বাড়ি ঘর এটার সঙ্গে জড়িত, শুধু আমার বাড়ি পড়লে যে আমরা মারা যাবো তা না, এটা এন্টায়ার পাড়ার জন্য খুব ক্ষতিগ্রস্ত হতে পারতো যদি আমরা সময় মতো সে আগুন না নিবাতাম। তো আমি আপনার কাছে এটাই আবেদন রাখি, আপনি আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে বিচার পাইয়ে দিন। ধন্যবাদ। আজকে কার বিরুদ্ধে আপনারা বা কতজনের কার বিরুদ্ধে দেখেন, এখন পাড়ার মধ্যে এমন অনেকেই আছে যারা সরাসরি তো আমাদেরকে থ্রেট দেয়, কিন্তু কালকে রাতের ঘটনাটা তো ঘটেছে রাত্রেবেলা, ঘুম থেকে উঠে তো আমরা কাউকে দেখতে পাইনি। সুতরাং সন্দেহভাজনভাবে আমরা এখনই কিছু বলছি না। আমরা সরকারের কাছে আরও আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করছি, এবং সরকারকে এই দায়িত্ব দিচ্ছি যেন সরকার এই বিষয়ে তদন্ত করে কে বা কারা এগুলো করতে পারে, কে বা কারা মাস্টার মাইন্ড, এটা যেন আমার সরকার আমাকে এই বিচার পাইয়ে দেন। বাস এইটুকুই আমার আবেদন। আপনার বাবার নাম? আমার বাবার নাম শঙ্কর দেব। আপনার নাম? আমার নাম সুস্মিতা দেব। আমাদের আমাদের বাড়ি হাঁপানি হসপিটালের একটু কাছে।